সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলে জানেন এই যে সিএএ, এই আইনের মাধ্যমে বাংলাদেশি যারা রয়েছেন, সব বাংলাদেশি নয়, কিছু কিছু বাংলাদেশি যারা কিন্তু আবেদন করে ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে, আবার অনেকেই কিন্তু আবেদন করে ঝুলে রয়েছে, কোনো রকম কিন্তু নাগরিকত্ব পায়নি, বা তারা হিয়ারিংয়ের ডেট বা ভেরিফিকেশনের জন্য ডেটও কিন্তু পায়নি। তো আমি আপনাদের বলে দিই, আপনাদের জন্য আমি অনেক ভিডিও বানিয়েছি সিএ নিয়ে, আজও বানাচ্ছি, কালকেও বানাবো, কেননা এই যে সিএ আইন, এই আইনটার মাধ্যমে আপনারা যারা উদ্বাস্তুরা রয়েছেন, যারা শরণার্থী হয়েছেন, তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার যোগ্য যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নাগরিকত্ব পাবেন। এবার অনেকেই রয়েছে যারা কিন্তু ভুল এন্ট্রি বা ভুলভাবে আবেদন করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা আপনাদের অনেক দিন হয়ে গেল ভেরিফিকেশনে ডাক পাচ্ছেন না, অনেকেই এখন নতুন করে জেগে উঠেছেন, দাদা এখন আমি জানতে পেরেছি কিভাবে আবেদন করব, কোথা থেকে কি ডকুমেন্ট জোগাড় করব, আপনাদের আজকে এই ভিডিওতে এ টু জেড সমস্ত কিছু জানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যারা নতুন এবং যারা পুরনো সকলের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে প্রথমেই আসি আমরা, যে এই যে সিএতে আবেদন করার পরে যারা এখনও আবেদন ডাক পাননি ভেরিফিকেশনের জন্য, তো তারা কি করবেন। দেখুন, আপনার আবেদনটা সঠিক হয়েছে কিনা, বা আপনার আবেদনে কোনো ত্রুটি রয়েছে কিনা, বা আপনার এই এতদিন হয়ে গেল কেন আপনি ডাক পাননি, এটা একবার যাচাই করুন, বা যেখানে ভেরিফিকেশন চলছে সেখানে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে গিয়ে দেখান যে কেন আপনি এখনও পাচ্ছেন না। তাহলে সেখান থেকে একটা উত্তর আপনাদের দিয়ে দেওয়া হবে যে আপনাকে 3 মাসের মধ্যে ডাকা হবে, বা আপনাকে 2 মাসের মধ্যে ডাকা হবে, বা আপনাকে মেল করা হয়েছিল, আপনি দেখেননি, আপনার ভেরিফিকেশন ডেট পার হয়ে গেছে, এমন কিছু ঘটনা ঘটেছে কিনা অবশ্যই দেখে তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কেন এখনও ডাক পড়েনি, তাই না। এবার চলে আসি যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন। দেখুন, নতুন করে আবেদন করতে গেলে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট রেডি করতে হবে আগে, কারণ আবেদন করলেই তো আর আবেদন করা যায় না। এই পোর্টালে আবেদন করতে গেলে আমরা জানি অনেক কিছু ডকুমেন্ট আপলোড দিতে হয়, তাই না। এই আপলোড দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, প্রথমত আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, বা আফগানিস্তান থেকে এসে থাকেন, বা পাকিস্তান থেকে এসে থাকেন, তাহলে সেই দেশের ডকুমেন্ট থাকলে খুবই ভালো। আর যদি ডকুমেন্ট না থাকে, তাহলে আপনারা হয়তো অনেকেই 10 নম্বর কলামে যা বলা হয়েছে বর্তমানে আপনার কাছে নেই, পরবর্তীতে আপনি দেখাবেন, সেটা বলে হয়তো আবেদন করতে পারছেন। তাহলে আমরা চলে আসি, নতুন করে আমি আবেদন করতে চাই, তাহলে আমাদের কি কি জোগাড় করতে হবে, তাই না। তো আপনারা জানেন অনেক কিছুই প্রয়োজন হয়, যেমন কোর্টের অ্যাফিডেভিট দরকার হয়, ক্যারেক্টার সার্টিফিকেট দরকার হয়, হিন্দুত্বের সার্টিফিকেট দরকার হয়, সমস্ত কিছু আমি এ টু জেড আপনাদের বলছি। তাহলে 1 নাম্বার করে নোট করুন যে আপনি যেখান থেকে এসেছেন সেই দেশের যদি ডকুমেন্ট থাকে তাহলে সেটাকে সঙ্গে রাখুন। হলো। এবার এখানে আসার পরে আপনি ভারতে এসেছেন, ভারতে আসার পরে আপনি যে কোনো একটা ডকুমেন্ট বানিয়েছেন, সেটা আপনার কাছে রাখুন। এগুলো দিয়ে প্রমাণ হবে যে হ্যাঁ, আপনি এই দিন ভারতে প্রবেশ করেছিলেন, বা আপনি ভারতে এখানে আছেন, বা 2014 সালের আগে আপনার এন্ট্রি হয়েছে। অনেকেই বলেন, দাদা আমরা 2025 সালে এসেছি, আমাদের সিএতে আবেদন হবে না। না, তাদের হবে না, আপাতত হবে না। পরবর্তীতে 2024 সাল অবধি কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু বর্তমানে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই যারা ভারতে প্রবেশ করেছে তারাই কিন্তু এই সিএতে আবেদন করতে পারবে। আশা করি এগুলোতে কোনো সমস্যা আপনাদের নেই। তাহলে যে দেশ থেকে এসেছেন সে দেশের ডকুমেন্ট থাকলেও ভালো, না থাকলেও হবে। এবার আপনি যে এই দেশে এসেছেন, এই দেশের তো একটা ডকুমেন্ট থাকবেই, এটা স্বাভাবিক। এবার আপনাকে করতে হবে, আপনি যেখানে বসবাস করেন সেখানকার এলাকার যে দায়িত্বে রয়েছে, মেম্বার হতে পারে, প্রধান হতে পারে, কাউন্সিলর হতে পারে, যেই হোক না কেন, তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট কালেক্ট করা। এখানে আপনি যে আছেন রেসিডেন্টালভাবে, বা আপনার ক্যারেক্টার কি রয়েছে সেটা নিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যায়, সেটা আপনি নিলে সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, বা আপনার কাছে যে ডকুমেন্টগুলো বর্তমানে রয়েছে, সে ভুয়ো হোক আর সত্যি হোক, তো সেটা আপনি নিয়ে আপনার কিন্তু কোর্টে যাবেন। কোর্টে যাওয়ার পরে সেখানে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেটের ভিত্তিতে আপনি একটা নন জুডিশিয়াল 10 টাকার স্ট্যাম্প পেপারে ওখান থেকে কিন্তু আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা বানিয়ে নেবেন, যেটা স্ট্যাম্প পেপারের উপরে হবে, নন জুডিশিয়াল। সেক্ষেত্রে ওই স্ট্যাম্প পেপারটা নিয়ে আপনাকে আবার হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে হবে। সেই হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন? দেখবেন যে কোনো ভারত সেবা আশ্রমে দেওয়া হয়, বা কোনো ক্যাম্প হচ্ছে সিএ সেখানে দেওয়া হয়, বা কোনো মন্দির থেকে দেওয়া হচ্ছে, আপনাকে সেটা খোঁজ করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন যে কোথায় কোথায় দেওয়া হচ্ছে, আপনার ডিস্ট্রিক্টে কোথায় দেওয়া হয়, বা আপনারা কোথা থেকে এগুলো কালেক্ট করবেন, সেটার জন্য ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে জেলা ভিত্তিক কোথায় কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেখানে ক্লিক করে দেখে সেই নাম্বারে কল করে বা সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কালেক্ট করতে পারেন। তাহলে হয়ে গেল হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করা এবং ক্যারেক্টার সার্টিফিকেট দুটো কিন্তু তৈরি হয়ে গেল। ধরে নিলাম আপনি ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে হিন্দুত্বের সার্টিফিকেটও কালেক্ট করে নিয়েছেন। তাহলে দুটো ডকুমেন্ট আপনার কাছে থাকলো, এবং আপনি যে ভারতে প্রবেশ করেছেন 2014 সালের আগে, যে কোনো একটা ডকুমেন্ট আপনি শো করাচ্ছেন। এবার আমরা চলে আসি ডিক্লারেশন।
আপনারা জানেন যে টোটাল কিন্তু 3টা এফিডেভিট করতে হয়, যার মধ্যে একটা এফিডেভিট হয়ে গেল যেটা ক্যারেক্টারের জন্য। এবার বাকি কিন্তু দুটো রয়েছে, এফিডেভিট রয়েছে। একটা হচ্ছে আপনি সেলফ ডিক্লারেশন, এবং আরেকটা আপনি ঘোষণা করছেন যে আপনি অবশ্যই বিদেশি, আপনি ওখান থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের নাম ঘোষণা থাকবে যে আপনি বাংলাদেশ থেকে এত তারিখে ইন্ডিয়াতে ঢুকেছেন। এবার অনেকে এখানে ভয় পায় যে বিদেশি বলে নিজেকে ঘোষণা করে দেবো। তো দেখুন, আপনারা একটা জিনিস ভাবুন, আপনি যদি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন, আপনি যদি অলরেডি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কেন আবেদন করবেন? একটা জিনিস ভাবুন, আপনি তো নাগরিক নন, যার জন্য আপনাকে বিদেশি ঘোষণা করতে কোনো রকম দ্বিধাবোধ হওয়া দরকার নেই। কেননা আপনি বাংলাদেশি স্বীকার করুন, তাহলেই তো আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারছেন। এবার আমি ভারতীয় নাগরিক, আবার আমি কেন ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করব? আপনারাই চিন্তা করুন। আমি যদি নিজেকে ঘোষণা করি যে হ্যাঁ আমি বাংলাদেশি, এবার আমি ভারতীয় নাগরিকত্ব আবেদন করতে চাচ্ছি, তাহলে না আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে? তাই কিছু কিছু মানুষ এগুলো ভুল বোঝায়, আপনারা ওগুলোতে কান দেবেন না। কেননা আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে স্বীকার করতে আপনার কোথায় কি হচ্ছে? জেনুইনে থাকবেন, কখনোই হারবেন না। যদি আপনি ভুল তথ্য কিছু করেন তাহলে আপনি অবশ্যই হারবেন। তো সেক্ষেত্রে আপনি এসেছেন বাংলাদেশ থেকে, আপনি ঘোষণা করুন ঘোষণা যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি। তারপরে সেই দুটো সার্টিফিকেট আপনাকে কিন্তু, বা অ্যাফিডেভিট এবং সঙ্গে ক্যারেক্টার, এই 3টা অ্যাফিডেভিট কিন্তু আপনাকে লাগবে। হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে, টোটাল 4টা হলো। আপনি ভারতের যে কোনো একটা ডকুমেন্ট 5টা হলো। যদি যে দেশ থেকে এসেছেন সে দেশের যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা দিবেন, তাহলে 6টা হলো। এবং সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে আপনার 2 কপি ছবি, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো দেওয়ার পরে কিছু টাকার বিনিময়ে সাইবার ক্যাফ থেকে বা আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজেরাই এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদনটা সম্পূর্ণ করে নিতে পারবেন। সম্পূর্ণ করার পরে আপনার কিন্তু মেল আসবে যে আপনার ভেরিফিকেশন বা হিয়ারিং ডেট এই দিন পড়েছে। এবার সেই দিন আপনাকে আপনার যে কাগজপত্র সেগুলো নিয়ে গিয়ে হাজির হতে হবে। অনেকেই বলে যে দাদা আমাদের বাংলাদেশ থেকে ডকুমেন্ট তো কালেক্ট করতে পেরেছে, কিন্তু আমাদের কাছে হার্ড কপি নেই, তারা মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে বা ইমেল করে পাঠিয়েছে, আমাদের কাছে সফট কপি আছে, সেটা দিয়েও হয়ে যায়, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি সফট কপি থাকে সেটাও দিয়েও হবে। এটা আমি বলছি না, এগুলো কিন্তু গ্যাজেট নোটিফিকেশন বের করেছিল, সেটার ভিত্তিতে আমি আপনাদের বলছি। সেক্ষেত্রে আপনারা সেই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন। এবার অনেকে বলবেন দাদা ভেরিফিকেশন করে চলে এসেছে কিন্তু আমাদের এখনও সার্টিফিকেট দেয়নি। তো দেখুন, ইস্যু করতে কতটা সময় নেয় আমি জানি না, কারো ক্ষেত্রে খুব তুরন্ত পাওয়া যায় বা খুব শীঘ্রই হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে অনেকটা লেট হয়। তো সেটা ওরা করে কাজ, সেক্ষেত্রে তাদের কাজের উপর যে গতি বা কত গতিতে কাজ করছে সেটার উপর হয়তো ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, যদি আপনি সাকসেসফুলিভাবে আপনার হিয়ারিং সম্পূর্ণ করেন তাহলে আজ না হয় কাল আপনি কিন্তু সার্টিফিকেট পাবেনই। আর আমরা দেখেছি লাস্ট মোটামুটি নভেম্বরের 15 তারিখের পর থেকে অনেক সার্টিফিকেট মানুষ পেয়েছে, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে হাজার হাজার মানুষ কিন্তু এই সিএর যে আবেদন সেটা কিন্তু করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে। কারণ তাদের এসআইআর নামটা থাকতে হবে বা তুলতে হবে, তার জন্য কিন্তু তারা সেই কার্ডটা পরবর্তীতে ইউজ করতে পারবে বা ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবে, যার ফলে তাদের এসআইআর থেকে নামটা বাদ কিন্তু পড়বে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে টোটাল বিষয় আপনাদের বলে দিলাম। এরপরেও অনেকের সমস্যা থাকবে, কি সমস্যা সেটা আমাকে জিজ্ঞেস করার আগে আমি কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে গিয়ে টোটাল বিষয়টা বাংলায় লেখা রয়েছে আপনারা পড়ে নিন, যে অ্যাফিডেভিটগুলো কীভাবে বানাবেন, কী কী ওই অ্যাফিডেভিটের পিডিএফ যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে নিতে পারবেন, যে লেখাগুলো কী লিখতে হবে, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখুন আগে, লিঙ্কগুলোতে ক্লিক করে। তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী সেই আপনার সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে দেবো বা তৎক্ষণাৎ আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। অনেক জটিল সমস্যা হলে 1-2 দিন টাইম লাগবে, কারণ আমি সেই সমস্যাটা সিনিয়রের কাছে জেনে, সে অ্যাডভোকেট হোক বা অন্য কেউ যারা এগুলো বিষয়ে কাজ করছে তাদের কাছে জেনে তারপরেই কিন্তু আমি আপনাদের জানাবো। তো সেক্ষেত্রে বেশি ক্রিটিক্যাল হলে আপনাকে 1-2 দিন অপেক্ষা করতে হতে পারে, আর যদি নর্মাল বিষয় হয়ে থাকে সেটা আমি তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।